দর্শক আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনে শুরুতেই জানাবো শিরোনামগুলো। শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলায় অভিযুক্ত সোহেল এবং তার স্ত্রীর বিচার শুরু 1 জুন। 5 থেকে 7 দিনের মধ্যে শেষ হবে মামলার কার্যক্রম, আশা স্বরাষ্ট্রমন্ত্রী। বিশেষ আদালতটা ছুটি মাননীয় চিফ জাস্টিস বাতিল করার চিন্তা করছেন। আরও বেড়েছে হামে মৃত্যু, প্রাণ গেল আরও 16 জনের। হাসপাতালে ঠাঁই হচ্ছে না রোগীদের, সেবা দিতে হিমশিম অবস্থা। এখানে যে পরিমাণ রোগী আছে, হামের রোগী, আমার টেনশন আছে কোন সময় আমার রোগীতে এফেক্ট আসে। প্রতিদিনই আমাদের প্রায় 30 থেকে 40 জন রোগী ভর্তি হচ্ছে। নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে সরকার। সরকারি সব ভবনে সোলার ব্যবহার নিশ্চিতে আগামী সংসদ অধিবেশনে বিশেষ নির্দেশনার ইঙ্গিত। প্রিয়জনের সাথে ঈদ করতে ঢাকা ছাড়ছে মানুষ। ট্রেনের স্বস্তির যাত্রা, ভিড় নেই সড়ক পথে, একই অবস্থা লঞ্চেও। জমতে শুরু করেছে রাজধানীর কোরবানির পশুর হাট। ঘুরে ফিরে দামের ধারণা নিচ্ছে ক্রেতা। কাল থেকে বিক্রি কিনি বাড়ার আশা। 380 দাম চাচ্ছি আমরা, হয়তো বা 350 হলে গরুটা সাইড দেবো। গরুওয়ালা গরুর দাম ছাড়ে না। এই একটা 2,40,000 কিলাম, দিল না। রপ্তানির সুযোগ রেখেই সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান। ক্ষুণ্ণ হবে না দেশের স্বার্থ, দাবি জ্বালানি মন্ত্রীর। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে স্কুল ফিডিং নিয়ে তদন্তে মিলেছে অনিয়মের প্রমাণ। 30 কর্মদিবসের মধ্যে ফের গাফিলতি পেলে চুক্তি বাতিল, মামলা সহ কঠোর ব্যবস্থার নির্দেশ। যারা আমাদের মন্ত্রণালয়ের অংশ, তারা যদি আজকে অ্যাটেনশন না দেন, আগামী দিনে আপনার চাকরির কি অবস্থা থাকবে আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না। দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে রয়েছে আমি আহমেদ রেজা। রামিসা হত্যা মামলায় অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। আগামী 1 জুন শুনানির দিন ধার্য করা হয়েছে। দুপুরে মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে আদালতে 47 পৃষ্ঠার চার্জশিট জমা দেয় পল্লবী থানা পুলিশ। এতে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ এবং তার স্ত্রীর বিরুদ্ধে হত্যায় সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। গত মঙ্গলবার রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশ জুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। প্রধান আসামি সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল রানা। রবিবার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে আদালতে 47 পৃষ্ঠার চার্জশিট জমা দেয় পুলিশ। চার্জশিটে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ এবং তার স্ত্রীর বিরুদ্ধে হত্যায় সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক ওয়াহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুজনের বিরুদ্ধে চার্জশিট জমা দেন। রামিসা হত্যা মামলার অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। আগামী 1 জুন অভিযোগ গঠন শুনানির দিন ধার্য করেছেন আদালত। 1 নম্বর আসামি সোহেল রানা, সে দর্শন করে এবং দর্শনের ফলে তার অন্যবিধ কার্যকলাপের জন্য, যেমন তার হাত গলা কেটে ফেলেছে, তার হাত বিচ্ছিন্ন করে ফেলেছে, তাকে বিভিন্নভাবে ক্ষতবিক্ষত করেছে, যার ফলে তার মৃত্যু হয়েছে। সেই জন্য তার বিরুদ্ধে 9(2) এই ধারার অভিযোগ এবং তার স্ত্রী স্বপ্না আক্তার, স্বপ্না খাতুন, সে যেহেতু তাকে এই কর্মের জন্য সহযোগিতা করেছে, তার বিরুদ্ধেও এই 30 ধারায় সেখানে সম্পৃক্ত করা হয়েছে। পুলিশ জানায় রামিসা হত্যার পরপরই আসামি গ্রেপ্তার করেছে পুলিশ। সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে ফরেনসিক রিপোর্ট সহ আদালতে চার্জশিট দাখিল করেছে। বিশেষ গুরুত্ব আরোপ করে এবং যত ধরনের সাক্ষ্য প্রমাণাদি সংগ্রহ করা প্রয়োজন সেগুলি সংগ্রহ করেছে এবং ইতিমধ্যে পোস্টমর্টেম রিপোর্ট এবং সেই থেকে ফরেনসিক রিপোর্টও সংগ্রহ করে রামিসা হত্যার সাথে জড়িত আসামির সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ, মানববন্ধন সহ নানা কর্মসূচি পালিত হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। ভুক্তভোগী পরিবারের সাথে দেখা করে খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার 5 থেকে 7 দিনের মধ্যে সম্পন্ন হবে বলে আশাবাদী স্বরাষ্ট্রমন্ত্রী। সচিবালয়ে বিএসআরএফ সংলাপে তিনি বলেন, এই অপরাধের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে যা প্রয়োজন তাই করছে সরকার। জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার, বিচার ও সামাজিক সম্প্রীতি ফিরিয়ে আনতে ভবিষ্যতে রিকনসিলিয়েশন কমিশন গঠনের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনা সারা বাংলাদেশকে কাঁদিয়েছে। বর্বরতম এই ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবির মুখে 5 দিনের মাথায় চার্জশিট দিল পুলিশ। এ নিয়ে বিএসআরএফ সম্মেলনে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসা ধর্ষণ ও হত্যার বিচার দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্ট আদালতের ছুটি বাতিল করার চিন্তা করছে প্রধান বিচারপতি। একজন বিশেষ পিপি নিয়োগ দেয়া হয়েছে। আদালত এর মধ্যে ছুটিতে যাবে, আপনারা অনেকে জানেন, কিন্তু এই বিশেষ আদালতটা ছুটি মাননীয় চিফ জাস্টিস বাতিল করার চিন্তা করছেন। সবকিছু বিবেচনায় আমরা আশা করছি খুব সম্ভবত 5 থেকে 7 দিনের ভিতরে এই বিচার কার্য সমাপ্ত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, বিএনপি সরকারের 3 মাসে কোনো ধর্ষণের ঘটনায় অপরাধীরা ছাড় পায়নি। ধর্ষণের মাত্রা এটা আমাদের সহ্য সীমার বাইরে চলে যাচ্ছে। আমরা সবচাইতে মনোযোগ এখানেই দিয়েছি যে দ্রুততম সময়ে যাতে অভিযুক্ত বা অপরাধীরা গ্রেফতার হয়। সেই জায়গায় আমরা এই 3 মাসে প্রত্যেকটি ঘটনায় আমরা সফল হয়েছি ইনশাআল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে প্রশ্নেরও জবাব দিয়েছেন। বলেন, এই ধরনের কোনো তথ্য জানা নেই তার। আইনি প্রক্রিয়ায় ভারত থেকে ফেরাতে চান হাসিনাকে। এক্সট্রাডিশন চুক্তি এক্সট্রাডিশন ট্রিটি ইন বিটুইন 2 কান্ট্রিজে এই বিধান মতে ভারত সরকার তাকে ফেরত পাঠাবেন। আমরা তো চাই তাকে তিনি বিচারের মুখোমুখি হন। জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কাঠগড়ায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ও দলটির নেতারা। অনেকেই কারাগারে, বেশিরভাগ পলাতক। এ অবস্থায় তাদের দায় স্বীকার ও বিচারের জন্য রিকনসিলিয়েশন কমিশন গঠনের কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইশতেহারে এ নিয়ে প্রতিশ্রুতি আছে, তবে এখনই গঠিত হচ্ছে না কমিশন। আমাদের প্রায়োরিটির মধ্যে আরও অনেক কাজ আছে। যখন প্রয়োজন হবে অবশ্যই আমরা রিকনসিলিয়েশন কমিশনটা গঠনের উদ্যোগ নেব এবং তার টার্মস অফ রেফারেন্স পরিধি কী হবে ইত্যাদি আমরা তখন নির্ধারণ করব। একটা সুশৃঙ্খল জাতির মধ্যে যাতে বিভক্তি কম থাকে, তাহলে সেই জাতি এগিয়ে যেতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পাসপোর্টে আবারও ফিরছে ইসরায়েল ছাড়া যে কোনো দেশে ভ্রমণের শব্দ, টাকায় যুক্ত হতে পারে বীর শ্রেষ্ঠদের ছবি। এছাড়া অনলাইন অফলাইন জুয়া, বেটিং নির্মূলের জন্য আধুনিক আইন হচ্ছে। এই অপরাধগুলোর জন্য আলাদা একটা আইন প্রণয়ন আমরা হাতে নিয়েছি। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। হামের বিশেষ টিকা কর্মসূচি শেষ। প্রকোপ কমার আশা করা হলেও পরিস্থিতি ভিন্ন। গত 24 ঘন্টায় মৃত্যু আরও 16 শিশুর। নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে 1434 জনের শরীরে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত 15 মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মারা গেছে 528 শিশু। দেশ জুড়ে হামের ভয়াবহতা কমার কোনো লক্ষণ নেই। 24 ঘন্টায় শুধু ঢাকাতেই মারা গেছেন 10 জন। এছাড়া রাজশাহী, সিলেট, বরিশাল, ময়মনসিংহ ও রংপুরে প্রাণ গেছে 6 জনের। সব হাসপাতালের তথ্য আসে না স্বাস্থ্য অধিদপ্তরের কাছে। তারপরও আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 72,000। প্রতিদিন আক্রান্ত 1 থেকে 1,500। এদিকে হামে এখন পর্যন্ত সিলেটে মৃত্যু হয়েছে 52 জনের। একদিনে 73 জন নতুন রোগী ভর্তি হয়েছে হাসপাতালে। এছাড়া বরিশাল, রাজশাহী, রংপুর, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালেও বাড়ছে রোগীদের ভিড়। হামের জন্য সদরে আসছে, সদরের চিকিৎসাটা ভালো, কিন্তু কথা হচ্ছে এখানে সিট পাওয়া যায় না, বিভিন্ন রকম ঝামেলা হইতেছে। আমরা ডায়রিয়া রোগী নিয়ে আসলাম, এখন হামের রোগীর সাথে একসাথে হয়ে যাচ্ছে, তখন এটা তো অনেক ইনফেকশন হয়ে যাবে বাচ্চা। এখানে যে পরিমাণ রোগী আছে হামের রোগী, আমি টেনশন আছে, কোন সময় আমার রোগীতে এফেক্ট আসে হামের। এমন পরিস্থিতিতে হামের চিকিৎসায় দায়িত্বরত চিকিৎসক, নার্স ও জরুরি স্বাস্থ্যকর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। হামের প্রকোপ কমার কোনো লক্ষণ আমরা নোয়াখালীতে পাচ্ছি না। প্রতিদিনই আমাদের প্রায় 30 থেকে 40 জন রোগী ভর্তি হচ্ছে এবং রেগুলার আমাদের আইসোলেশন ওয়ার্ডে
প্রায় 1 শতাধিক রোগী ভর্তি আছে। হামের প্রকোপ কবে কমবে তা এখনো নিশ্চিত করে বলতে পারছে না স্বাস্থ্য বিভাগ। এরই মধ্যে প্রাদুর্ভাব বাড়ার শঙ্কা তৈরি করেছে ঈদুল আজহার ছুটি। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। সরকারি সব ভবনে সৌর বিদ্যুতের ব্যবহার নিশ্চিত করতে চায় সরকার। এ তথ্য জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সংসদের আগামী অধিবেশনে বিদ্যুৎ সমস্যার সমাধান হতে পারে। বলেছেন, সংসদ হবে সকল সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু। জাতীয় সংসদ ভবনে সৌর বিদ্যুৎ অন গ্রিড রুফটপের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেছেন তিনি। জানিয়েছেন, এর মধ্য দিয়ে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল ব্যবস্থায় প্রবেশ করেছে। 2030 সালের মধ্যে নবায়নযোগ্য খাত থেকে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ সরকার গঠনের পরপরই আসে এমন ঘোষণা। তারই অংশ হিসেবে জাতীয় সংসদ ভবনের ছাদে সৌর বিদ্যুতের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সরকার প্রধান জানান, আমদানি নয়, বিদ্যুৎ ও জ্বালানি খাতে পরিবেশ বান্ধব, টেকসই ও আত্মনির্ভরশীল রাষ্ট্র হতে চায় বাংলাদেশ। জাতীয় সংসদ ভবনে 1 মেগাওয়াট রুফটপ সৌর বিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধনের মাধ্যমে আমার মনে হয় একটা বার্তা বোধহয় আমরা স্পষ্টভাবে দিতে পারবো। সেটি হচ্ছে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে অস্থিরতার জেরে দেশে জ্বালানি ও বিদ্যুতের যে সংকট তা মোকাবেলায়ও সরকার আন্তরিক বলে জানান প্রধানমন্ত্রী। প্রত্যাশা, সংসদের আগামী অধিবেশনেই মিলতে পারে সমাধানের পথরেখা। বাংলাদেশ আর জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন করতে চেষ্টা করছে। আমাদের অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে, শিল্পায়ন বাড়ছে, বিদ্যুতের চাহিদা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু একই সঙ্গে আমাদের অবশ্যই স্বীকার করতে হবে, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাংলাদেশ বিশ্বের অন্যতম একটি ঝুঁকিপূর্ণ দেশ। টেকসই জ্বালানির পথে অগ্রসর হওয়া এখন আর শুধু পরিবেশগত দায়বদ্ধতা নয়, বরং এটি আমাদের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার অপরিহার্য একটি অংশ। জনগণের পাশাপাশি বেসরকারি খাতকে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করার তাগিদ ছিল তার। সেজন্য রাষ্ট্রীয় সকল স্থাপনায় পর্যায়ক্রমে সৌর বিদ্যুৎ ব্যবহার করার কথাও জানান তারেক রহমান। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জাতীয় সংসদ ভবনের এই উদ্যোগ দেশের সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করবে। প্রতিটি ছাদ, প্রতিটি প্রতিষ্ঠান এবং প্রতিটি নাগরিক যদি পরিচ্ছন্ন জ্বালানির এই অভিযাত্রায় অংশ নেয়, তবে বাংলাদেশ ইনশাআল্লাহ খুব দ্রুতই একটি সবুজ এবং টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারে। এদিকে বৈঠক শেষে সাংবাদিকদের চিফ হুইপ জানান, কেবল কথাই নয়, কাজেও নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে সরকার। বিদ্যুতে স্বাবলম্বী হওয়ার মধ্যে আমরা ইন্ডাস্ট্রি, প্রোডাকশন, উৎপাদনে স্বাবলম্বী হতে চাই। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। ঈদ আনন্দে পরিবার প্রিয়জনের সাথে ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছে মানুষ। ঈদযাত্রার দ্বিতীয় দিনে সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল যাত্রীদের ভিড়। তাদের বাড়ি ফেরা স্বস্তিদায়ক করতে কাল থেকে অতিরিক্ত 10টি বিশেষ ট্রেন চলবে। খুব একটা চাপ দেখা যায়নি সড়কপথে। প্রায় একই অবস্থা ছিল সদরঘাট লঞ্চ টার্মিনালেও। রবিবার সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখ মানুষের ভিড়। অনেকেই আগেভাগেই ধরছেন বাড়ির পথ। তবে অন্যবারের চেয়ে এবারের চিত্র বেশ স্বস্তিদায়ক। ট্রেন জার্নি আমার সবসময় ভালো লাগে, তো অনেক যে হ্যাসেলে পড়তে হয় এবার সেটা পড়তেছি না। আমি এখানে আমার চাচাতো ভাই বোনদের সাথে, জ্যাঠা জেঠিদের সাথে ঈদ করব। সকাল থেকে দেশের বিভিন্ন গন্তব্যে বেশিরভাগ ট্রেনই নির্ধারিত সময় স্টেশন ছেড়েছে। তবে 3টি ট্রেন কিছুটা দেরিতে ছাড়লেও সন্তুষ্ট যাত্রীরা। আমি বাসে উঠতে পারি না, ট্রেনে আমার ভালো লাগে। বাড়িতে গেলে ট্রেনে আমি যাই। ট্রেন শিডিউল মিস করতে পারে, কিন্তু এটা গভর্নমেন্টের বা কর্তৃপক্ষের উচিত একটু আগে জানিয়ে দেওয়া, যাত্রীদের ভোগান্তি কম হয়। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে কমলাপুর রেলওয়ে স্টেশনে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে এসে রেলমন্ত্রী জানান, যাত্রীদের তুলনায় ট্রেনের সংখ্যা এখনও পর্যাপ্ত নয়। ঈদকে কেন্দ্র করে চাপ আরও বেড়েছে। যাত্রীর চাহিদা প্রচুর, বাট ট্রেনের সংখ্যা বা যাত্রীদের যাতায়াত নিশ্চিত করবার জন্য আমাদের যে ট্রেনের সংখ্যা সেটা পর্যাপ্ত নয়। যে সমস্ত জায়গায় ঝুঁকি আছে, দুর্ঘটনা ঘটতে পারে, ডিরেল হয়ে যেতে পারে, সেই সব জায়গা চিহ্নিত করে এবার আমরা বিশেষ ব্যবস্থা ঈদের আগে নিয়েছি। এদিকে মহাখালী বাস টার্মিনালেও ছিল ঘরমুখ মানুষের চাপ। টিকিটের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে অনেককে।
এসি গাড়ি আসলে তারপরে টিকিট দেয়, যার কারণে 2 ঘন্টা ধরে দাঁড়ায় আছি। এই এখন দিচ্ছে, গাড়ি কখন আসবে তারও নিশ্চয়তা নেই। যাত্রীর চাপ প্রচণ্ড বেশি বেড়ে গেছে। আমাদের কাছে যে পরিমাণ গাড়ি আছে, আমরা দেখেছি যে অ্যাডভান্স টিকিট দিয়েও আমরা মানে যাত্রী ধরে করতে পারতেছি না। যাত্রীদের অভিযোগ, অনেক বাস বিলম্বে ছাড়ায় দুর্ভোগ বেড়েছে। তবে অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে কাজ করছেন পরিবহন সংশ্লিষ্টরা। নদীপথেও বাড়ছে ঘরমুখ মানুষের চাপ। এবার শতাধিক অতিরিক্ত লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে দক্ষিণাঞ্চলের যাত্রীদের জন্য। পরিবেশ মোটামুটি অত জ্যামজট নাই, বৃষ্টির জন্য একটু জ্যামজট হয়েছিল, এখন মোটামুটি ক্লিয়ার। আগে আমাদেরটা অফিস হলে একটু ছুটি হয়েছে, এই জন্য আমরা একটু আগে যাচ্ছি। অন্যরকম অনুভূতি, বাড়ি যাচ্ছি যে বছরের একবার। যাত্রীরা যেন স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছতে পারে, এই জন্য আমরা অনেকগুলি পদক্ষেপ গ্রহণ করছি। কোনোভাবেই নৌকা দিয়ে যেন কোনো যাত্রী না উঠতে পারে এবং সিঁড়ি এবং রেলিং এগুলি যেন সুন্দরভাবে থাকে, সবগুলো আমরা মনিটর করতেছি। ঈদযাত্রার শুরুতে ভিড় থাকলেও নিরাপত্তা ও ব্যবস্থাপনায় কিছুটা স্বস্তি দেখছেন যাত্রীরা। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ধীরে ধীরে জমে উঠছে রাজধানীর পশুর হাট। দিনের শুরুর অংশে ক্রেতাদের খুব একটা ভিড় না থাকলেও শেষ দিকে বাড়ে তাদের আনাগোনা। দরদাম করে পছন্দসই কোরবানির পশু কিনছেন ক্রেতারা। দুপুরে অসহনীয় গরমে অসুস্থ হয়ে পড়ে বড় আকারের কিছু গরু। তাদের সুস্থ রাখতে তাঁবুর ছায়াতে রাখা ও গোসল করানোর পরামর্শ দিচ্ছেন প্রাণী চিকিৎসকরা। মধ্য দুপুরের তপ্ত রোদ, খুঁটিতে বাঁধা সারি সারি গরু, ছোট বড় নানা আকারের গরুতে এরই মধ্যে কানায় কানায় পূর্ণ রাজধানীর প্রায় সব হাট। বেচাকেনা ঢিলে ঢালা। আপাতত গরুর যত্নেই সময় কাটাচ্ছেন খামারিরা। ঘুরে ঘুরে দরদাম করতেও দেখা যায় কয়েকজনকে। যে খোল ভুষির দাম ভাই, খেরের দাম, তাতে ভালো একটা প্রফিট পাচ্ছি না আমরা। এখন বেচা লাগবে তাই 380 দাম চাচ্ছি আমরা, হয়তো বা 350 হলে গরুটা সাইড দেবো, এরকম একটা আমার একটা ইয়ে আছে। কয়েকদিন খাওয়ান দেই, তাহলে ওই গরুর অনেক সময় আদর করি, নামাই, ঘুরাই, ভালো লাগে। গরু আছে কিন্তু গরুওয়ালারা গরুর দাম ছাড়ে না। এই যে একটা 2,40,000 কইলাম, দিল না। গরুর সৌন্দর্যের একটা খুব গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে এই চুট। উত্তরা দিয়াবাড়ি পশুর হাটে এবার এমন উঁচু চুটওয়ালা গরুর সংখ্যা বেশ অনেক। খামারিদের প্রত্যাশা, সামনে আরও বেশ কয়েকটি দিন রয়েছে, অন্য বছরগুলোর চাইতে এবার তাদের ব্যবসা ভালো হবে। গরমে বেশ ঝক্কি পোহাতে হচ্ছে খামারিদের। রোদের তীব্রতায় সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে বড় আকারের গরু। ছায়াতে রাখার পাশাপাশি নিয়ম করে গোসল করানোর পরামর্শ দিচ্ছেন প্রাণী চিকিৎসকরা। মানুষ তো থাকবে পারছে না, গরু আর বেশি বিপদ হয়েছে। যদি হাট মালিক যদি ফ্যানের ব্যবস্থা করতে, তাহলে মনে করেন যে আমরা ব্যবসায়িকরা খামারিরা গরু নিয়ে এসে শান্তি পেতাম। দেশের বাড়িতে ফ্যানের মধ্যেই থাকে, গরুগুলো অনেক যত্নে থাকে, কিন্তু এখানে এসে সেই যত্নটা পাচ্ছে না। আইন শৃঙ্খলা বাহিনী, তাদের বিভিন্ন ডিবি, পুলিশ, র্যাব, তারা তাদের নিরাপত্তা বাহিনী দিয়ে পুরা হাটকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে। নিরাপত্তার দিক দিয়ে আমরা কোনো আপোষ করিনি। সকালে দিয়াবাড়ি পশুর হাট পরিদর্শনে যান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ। তিনি জানান, খামারির স্বার্থে ভারতীয় গরু যেন না আসতে পারে সে ব্যাপারে সচেষ্ট রয়েছে সরকার। আমরা সর্বাত্মক ইয়ে করব যে যাতে করে ভারতীয় কোনো গরু বা অন্য দেশের কোনো গরু যেন না আসতে পারে। আসলে আমাদের গরুর দরকার নাই, আমরা কেন আনতে যাব? তারপরেও যদি কিছু এসে থাকে এটা দুর্ভাগ্যজনক হবে। সব হাটের নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনী সচেষ্ট রয়েছে বলেও জানান প্রাণী সম্পদ মন্ত্রী। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। সমুদ্রের 26টি ব্লকে উত্তোলনযোগ্য তেল ও গ্যাস রপ্তানির সুযোগ রেখে অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে সরকার। জ্বালানি মন্ত্রী বলেছেন, এতে দেশের স্বার্থ ক্ষুণ্ণ হবে না, প্রয়োজন মিটিয়েই রপ্তানির সুযোগ রাখা হয়েছে উত্তোলিত তেল গ্যাস। মন্ত্রণালয়ের দাবি করছে, দরপত্রে গ্যাসের মূল্য বেশি থাকলেও গড়ে এলএনজি আমদানির চেয়ে এর দাম কম পড়বে।
2012 সালের সমুদ্র বিজয়ের পর আয়তনে বাড়ে বাংলাদেশের সামুদ্রিক এলাকার। তেল, গ্যাস ও জ্বালানির ক্ষেত্রে উন্মোচিত হয় নতুন সম্ভাবনার দ্বার। কিন্তু প্রতিবেশীরা পারলেও গত 14 বছরে গভীর ও অগভীর সমুদ্রে তেল, গ্যাস ও খনিজ সম্পদ অনুসন্ধানের কাজ শুরু করতে পারেনি বাংলাদেশ। সমুদ্রের বিজয় করার পরেও যারা তখন বলা হয়েছে তারা হেরে গেছে, আমরা জিতে গেছি, তারা কিন্তু সেসব জায়গাতে গ্যাস উত্তোলন করে বিদেশে এক্সপোর্ট করছে। আমরা এখনও মাটির নিচে কি আছে আমরা জানি না। এ অবস্থায় দায়িত্ব নেয়ার 3 মাসে বিএনপি সরকার সমুদ্রের 26টি ব্লকে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে। এজন্য পরিবর্তন করেছে দরপত্রের শর্ত। বিনিয়োগ আকর্ষণ করতে বিভিন্ন সুবিধা দেয়া হচ্ছে বিদেশি কোম্পানিকে। সমুদ্রে তেল বা গ্যাস পেলে এবং পেট্রোবাংলা না নিলে বিদেশি কোম্পানি রপ্তানি করতে পারবে। দেশের মধ্যেও চাইলে অন্য কারোর কাছে বিক্রি করতে পারবে। আন্তর্জাতিক বাজারে তেলের দামের সাথে সমন্বয় করে নির্ধারণ করা হবে গ্যাস ও তেলের দাম। ক্ষেত্রে সর্বোচ্চ ও সর্বনিম্ন দাম নির্ধারণ করা থাকবে। কোম্পানিতে কর্মরত বিদেশিদের কর দিতে হবে না, পরিশোধ করবে পেট্রোবাংলা। অফশোর বিডিং রাউন্ড 2026 আমরা আজকে 6টি জাতীয় দৈনিকের মাধ্যমে আমরা এটা অফিসিয়ালি আমরা ডিক্লেয়ার করেছি। অতীতের যে সীমাবদ্ধতাগুলো ছিল, অতীতের যে ত্রুটি বিচ্যুতিগুলো ছিল আমাদের এই টেন্ডার ডকুমেন্টে, সেগুলো সংশোধন করে আমরা কাজ করবার চেষ্টা করছি। আমাদের এখান থেকে গ্যাস বা তেল যেটাই উত্তোলন করা যায় সেটা দেশের উন্নয়নের জন্য একটা বড় নিয়ামক হয়ে দাঁড়াবে। আমদানি করা এলএনজির দামের চেয়ে উত্তোলিত গ্যাসের মূল্য বেশি নির্ধারণ করা হয়েছে। এতে বাংলাদেশ কিভাবে লাভবান হবে সেই প্রশ্ন ছিল মন্ত্রণালয়ের কাছে। গ্যাসের প্রাইসটা এলএনজি প্রাইসের চেয়ে বেশি হয়ে যাবে কিনা, এলএনজি প্রাইসের চেয়ে বেশি হয়ে গেলে আবার নিজের গ্যাস কিনে বেশি দামে কিনবো কিনা, আসলে ব্যাপারটা সেই রকম হবে না। বিএসসির ক্ষেত্রে আমাদের সরকারের একটা শেয়ার আছে, তো এই শেয়ারটা বাদ দেওয়ার পরে যেটা এভারেজ হবে সেটাই হলো আসলে গ্যাসের প্রাইস। প্রাথমিকভাবে বিদেশি কোম্পানির সাথে গ্যাস ক্ষেত্রের জন্য 25 বছর আর তেল খনির জন্য 20 বছরের চুক্তি করা হবে। তবে রপ্তানি সুবিধা দেয়া সহ বিদেশি কোম্পানিগুলোকে নানা সুবিধা দেয়া নিয়ে সমালোচনা আছে। তেল, গ্যাস, বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি এর বিরোধিতা করেছে। তবে জ্বালানি মন্ত্রী বলছেন দরপত্রের শর্ত দেশের স্বার্থে বিবেচনা করে নির্ধারণ করা হয়েছে। রপ্তানি তখনই করতে পারবো যখন আমার ডিমান্ড ফুলফিল হবে। সুতরাং আমি না খেয়ে অন্যকে খাওয়াবো না। জ্বালানি খাতের এই 2 নীতি নির্ধারক মনে করেন এবার দরপত্রে অংশগ্রহণ করবে বিদেশি কোম্পানিগুলো, কারণ বিএনপি সরকারের প্রতি তাদের আস্থা আছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। সরকারকে দ্বিচারিতা পরিহারের আহ্বান জানিয়েছেন জামায়াত নেতারা। সরকার সংস্কার বাস্তবায়নের পাশাপাশি অপচয় ও অর্থ পাচার ঠেকাতে না পারলে জনকল্যাণমুখী বাজেট করার প্রতিশ্রুতি তুলে নেয়ার আহ্বানও জানিয়েছেন তারা। অর্থনৈতিক সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় নিয়মতান্ত্রিক ও দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জামায়াত সংসদে ভূমিকা রাখতে চায় বলেও জানিয়েছেন নেতারা। রাজধানীর পুরানো পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে জামায়াতে ইসলামীর আয়োজনে অর্থনৈতিক সাংবাদিকদের সাথে জাতীয় বাজেট ভাবনা শীর্ষক মতবিনিময় সভা। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, বাজেট প্রণয়নে সরকারকে সাহায্য করতে চায় বিরোধী দল, সংসদে রাখতে চায় গঠনমূলক ভূমিকা। তিনি অভিযোগ করেন, এনবিআরে পদে পদে দুর্নীতি হচ্ছে। প্রতি বছর বাজেটের আকার বড় হলেও তা জনগণের কাজে লাগেনি। গতানুগতিক ধারা থেকে বের হয়ে সরকারি ও বিরোধী দল মিলে সুন্দর বাজেট প্রণয়নে অবদান রাখতে চায় জামায়াত। রাজস্ব সংগ্রহের পদ্ধতিগত দুর্বলতা, বিচ্যুতি দূর করা এবং আয়ের আওতা বাড়ানো, ব্যয়ের ক্ষেত্রে অদক্ষতা, দুর্নীতি, অপচয়, দীর্ঘসূত্রিতাকে থামানো, এর মধ্য দিয়ে বাজেটকে কার্যকর করা যাবে। আর না করতে পারলে বাজেট হবে, কিন্তু বাজেট কার্যকরের ক্ষেত্রে এগুলোই বড় বাধা হয়ে থাকবে। অনুষ্ঠানে জামায়াত নেতারা বলেন, অপচয় রোধে বাজেটে নির্দেশনা থাকা উচিত। এ সময় সরকারকে দ্বিচারিতা পরিহার করার আহ্বান জানিয়ে তারা বলেন, সরকারের পাশাপাশি অপচয় ও অর্থ পাচার রোধ করা না গেলে বাজেট জনকল্যাণমুখী হবে না। সুষ্ঠু বাজেট প্রণয়নে প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা আর রাজনৈতিক সদিচ্ছা। কথা কাজে মিল রাখতে হবে, দ্বিচারিতা আমাদেরকে পরিহার করতে হবে। আপনি সংস্কার করবেন না, প্রতিশ্রুতি দিয়েছেন, আবার অভিনয় করেছেন নির্বাচন আদায় করার জন্য, এসব কথা আবার আত্মস্বীকৃতির খুনির মতো বলবেন, যাতে এগুলো পছন্দ করে। দুর্নীতি থেকে বাংলাদেশকে যদি আমরা মুক্ত করতে না পারি, তাহলে বাজেটের যত আয়তন বাড়বে আনুপাতিক হারে দুর্নীতির আয়তনও, দুর্নীতিরও পরিমাণ তত বাড়তে থাকবে।
গতানুগতিক নীতির উপরে উঠে সংস্কার ও উন্নয়নকে প্রাধান্য দিয়ে বৈষম্যহীন অন্তর্ভুক্তিমূলক বাজেটের প্রত্যাশা জানান জামায়াত নেতারা। শিক্ষা এবং স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেফতার করেছে পুলিশ। ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবিরের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। রোববার সন্ধ্যায় ঝিনাইদহ স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ফ্যামিলি জোন মিলনায়তনে জরুরি সংবাদ সম্মেলনের আহ্বান করেন এনসিপি নেতা তারেক রেজা। মিলনায়তনের সামনে পৌঁছানোর সাথে সাথে তাকে গ্রেফতার করে পুলিশ। সদর থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে শনিবার তারেক রেজা সহ কয়েকজনের নামে মামলা হয়। অন্য আসামিদেরও গ্রেফতারে অভিযান চলছে। কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধ সহ 2 জন আহত হয়েছেন। রবিবার সকালে কক্সবাজার জজ আদালত ভবনের দক্ষিণ পাশের গেটের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানিয়েছে, কক্সবাজার সদরের বিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার তার সহযোগীদের নিয়ে মামলায় হাজিরা দিতে আদালতে যান। হাজিরা শেষে বের হওয়ার সময় তাকে লক্ষ্য করে প্রতিপক্ষের লোকজন গুলি চালায়। এতে একজন গুলিবিদ্ধ হয় ও আহত হয় আরও একজন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় একজনকে আটক ও তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 9 রাউন্ড গুলি ও 2টি ম্যাগাজিন এবং 6 রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণের 3 জন নিহত হয়েছে। সকাল 11:30টার দিকে সীমান্ত পিলার 41 ও 42-এর মধ্যবর্তী এলাকায় সীমান্ত থেকে কিছুটা বাংলাদেশের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজিবির রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ। স্থানীয়রা জানিয়েছেন, পাহাড়ি খেতে কাজ করছিলেন তারা। এ সময় হঠাৎ ল্যান্ডমাইনটি বিস্ফোরিত হয়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গেলে 3 জনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। স্কুল ফিডিং নিয়ে যমুনা টেলিভিশনের অনুসন্ধানের পর প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্তে অনিয়ম পেয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সব ঠিকাদার কোম্পানিকে ফুড টেকনিশিয়ান নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। 30 কর্মদিবসের মধ্যে ফের অনিয়ম হলে চুক্তি বাতিল, মামলাসহ কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর একজনের মধ্যেই স্পষ্ট করতে বলা হয়েছে সাপ্লাই চেইন ম্যাপিং। সম্প্রতি 5,500 কোটি টাকার স্কুল ফিডিং প্রকল্পে প্রতি সপ্তাহে কিভাবে 17 কোটি টাকা লোপাট হয় সেই অনুসন্ধান করে যমুনা টেলিভিশন। খুব একটা সমস্যা হবে এইখানে, একটু ফাঙ্গাস মনে হচ্ছে কেন এখন তো, যে এই অংশটা। দেশের নানা গণমাধ্যমেও সস্তা নিম্নমানের খাবার সরবরাহ এবং সেই খাদ্য খেয়ে শিশুদের অসুস্থ হওয়ার ঘটনায় হচ্ছে আলোচনা সমালোচনা। এমন অবস্থায় তদন্তে নামে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়। অনিয়ম পাওয়ায় রোববার মিরপুরে হয় ঠিকাদার, জেলা শিক্ষা অফিসার সহ সংশ্লিষ্টদের নিয়ে নির্দেশনা ও মতবিনিময় সভা। যারা আমাদের মন্ত্রণালয়ের অংশ, তারা যদি আজকে অ্যাটেনশন না দেন, আগামী দিনে আপনার চাকরির কি অবস্থা থাকবে আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না। যারা সাপ্লায়ার্স আছেন, আপনারা যদি অ্যাটেনশন না দেন, আগামী দিনে আপনাদের সাথে আমাদের কোনো ব্যবসা আদৌ হবে কিনা সেটারও কোনো গ্যারান্টি থাকবে না। ফুড টেকনিশিয়ান নিয়োগ, সাপ্লাই চেইন ম্যাপিং সহ নানা কঠোর নির্দেশনা দেওয়া হয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে। মন্ত্রী বলেন, যত নামি দামি প্রতিষ্ঠানই হোক, ছাড় হবে না কারো। এত বড় কন্ট্রাক্ট নিয়ে একটা ফুড টেকনিশিয়ান রাখতে পারবেন না আপনারা? নিশ্চয়ই পারবেন ভাই। তাহলে ফুড টেকনিশিয়ান রাখা এখন আপনাদের জন্য মাস্ট। আপনার কেন কন্টিনজেন্সি নাই যে স্ট্যাটিস্টিক্যালি এতগুলো প্যাকেট খুলতে পারে, এতগুলো প্যাকেটে পোকা ধরতে পারে? তো কন্টিনজেন্সি আমার এত % প্যাকেট এক্সট্রা থাকবে, আমি সাপ্লাই দিব, তাহলে কোনো কমপ্লেন হয় না, ওয়েটও করতে হয় না, কারণ আপনার ট্রাকের মধ্যেই ছিল এতগুলো এক্সট্রা প্যাকেট। স্ট্যাটিস্টিক্যাল হিসাব আপনি করেন নাই কেন? আমাকে এখন আপনি বক্তৃতা দিবেন সরকার সহযোগিতা করে না, প্যাকেট খুললে পোকা হয়, এটা বুঝে না, সরকারের কাজ এই সায়েন্স বোঝা না। মন্ত্রণালয়ের সচিব জানান, কারো অবহেলায় কোনো শিশুর মৃত্যুর ঘটনা ঘটলে সেই দায় নিতে হবে ঠিকাদারকেই। আর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, অনিয়মে ব্যাহত হচ্ছে প্রকল্পের উদ্দেশ্য। জানান, যেসব খাবার নিয়ে অভিযোগ থাকবে না, কেবল সেগুলোরই বিল পাবেন ঠিকাদাররা। যদি এটার ব্যত্যয় হয়, তবে হয় এটা আমরা বাদ দেব, না হয় আমরা রিজেক্ট করে দেব, না হয় এটার যে চুক্তি বাতিল করব, না হয় আইনগত কোনো ব্যবস্থা নেব। এ সময় ঠিকাদাররাও তাদের বক্তব্য তুলে ধরেন। আপনাদের অফিস থেকে ফোন করে স্যার আমাদেরকে বলে অফিস গুড়ি আনবো, গুলশান অফিস আপনাদেরকে দরে আনবো, কিভাবে আপনি ডিডি অফিস আসেন? আমি যাবো কোথায় স্যার? আপনি বলেন। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা।
ফরিদপুরে বাস অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেছে একই পরিবারের 4 জন সহ 5 জনের। সকালে নগরকান্দার শঙ্কুরপাশা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় বিআরটিসি বাসের চালক ও হেলপার। পুলিশ ও নিহতরা স্বজনরা জানিয়েছেন চিকিৎসার জন্য হাসপাতালে যাবার পথে এই দুর্ঘটনা ঘটেছে। ফরিদপুর বরিশাল মহাসড়কের শঙ্কুরপাশা এলাকায় পৌঁছালে রাজবাড়ী থেকে ঢাকামুখী বিআরটিসি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় অ্যাম্বুলেন্সটির। এতে ঘটনাস্থলেই মারা যান আলমগীর হোসেন মোল্লা, তার স্ত্রী খুশি বেগম, আলমগীরের ভাই জাহাঙ্গীর মোল্লা ও তার স্ত্রী বেইলি বেগম এবং অ্যাম্বুলেন্স চালক কাউসার। এছাড়া টাঙ্গাইল, গোপালগঞ্জ ও ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও 5 জন। মারিনোর বিপক্ষে 30 সদস্যের প্রাথমিক স্কোয়াড চূড়ান্ত করেছে বাফুফে। সোমবার দুপুরে ক্যাম্পে যোগ দেবে। মঙ্গলবার কিংস অ্যারেনায় টমাস ডুলির অধীনে প্রথম অনুশীলনে নামবে জামাল মুরসালিনরা। এদিকে মালদ্বীপে 4 জাতি টুর্নামেন্টসের জন্য 32 সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে। একই সময় ঢাকার 2 সিনিয়র দলের ক্যাম্প থাকায় 2 দলের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলার চেষ্টা চলছে। 12 দিন আগে 13 মে সান মেরিনো ম্যাচের 32 সদস্যের স্কোয়াড জানিয়ে দিয়েছিল যমুনা টেলিভিশন। স্ত্রী সন্তান সম্ভবা হওয়ায় নাম প্রত্যাহার করে নিয়েছেন ফরোয়ার্ড রাকিব হোসেন। আর মালদ্বীপ দলে সরিয়ে নেওয়া হয়েছে গোলকিপার শ্রাবণকে। সেই তালিকার বাকি 30 জনের নাম পুরোপুরি অপরিবর্তিত। টমাস ডুলির প্রথম স্কোয়াডে ছিল না বড় কোনো চমক। মার্চে সিঙ্গাপুরের স্কোয়াডটাই মোটামুটি অপরিবর্তিত। ফিরেছেন তপু বর্মন আর নতুন মুখ পিডব্লিউডির মিনহাজুল করিম স্বাধীন। রবিবার বাফুফে ভবনে টমাস ডুলি এই স্কোয়াড চূড়ান্ত করেছেন। সোমবার বেলা 12টায় ঢাকার একটি হোটেলে রিপোর্টিং করবে ফুটবলাররা। তবে কিংসের 10 ফুটবলার যোগ দিবে মঙ্গলবার। হামজা, সমিত, জায়ান ছাড়া 27 জন মঙ্গলবার কিংস অ্যারেনায় অনুশীলন করবে। এদিকে একই দিন ঘোষণা করা হয়েছে মালদ্বীপে 4 জাতি টুর্নামেন্টের 32 জনের প্রাথমিক স্কোয়াড, যেখানে আছেন আলামিন, সৌরভ দেওয়ান, পিয়াস নোভা, মিঠু, মোর্শেদ, শ্রাবণের মতো লিগের উদীয়মান পারফর্মাররা। তবে স্কোয়াডে রাখা হয়নি কিউবা মিচেলের মতো কোনো প্রবাসী ফুটবলার। হামজা ভাই আমার আইডল বাংলাদেশে এখন বর্তমানে। এখন ওনার সাথে ড্রেসিং রুম শেয়ার করার অনেক ইচ্ছা আছে, তো আশা আছে যাতে ন্যাশনাল টিমে যাইতে পারি। আমরা আমার বয়সেও কথা বলবো, অবশ্যই তো আমরা চাইবো প্রস্তুতি ম্যাচ খেলার জন্য। এখন ওই টিমের কী অবস্থা থাকে বা ওই ন্যাশনাল টিমের কোচ কী চায় এটার উপরে চেষ্টা করি। অবশ্যই তো চেষ্টা করবো একটা 1-2টা যেন প্র্যাকটিস ম্যাচ খেলা যায়, কারণ প্র্যাকটিস ম্যাচ খেললে আমাদেরও যেমন ভালো হবে এবং ন্যাশনাল টিমেরও ভালো হবে। সোমবার ফর্টিস গ্রাউন্ডে কোচ মারুফুল হকের অধীনে প্রথম অনুশীলনে নামবে মালদ্বীপে 4 জাতি টুর্নামেন্টে খেলতে যাওয়া দল। একই সময়ে 2 জাতীয় দলের ক্যাম্প সচরাচর দেখা যায় না, তাই ব্যস্ত সময় পার করছে বাফুফে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।